তোকে ওই চুটকি মেরেই প্রমাণ করতে হবে তুই সাহসী। যা যা, লেগে পড় কাজে। এটাই করতে হবে? হ্যাঁ এটাই, যা যা না। অহু অসহায় দৃষ্টিতে তাকালো আশফির দিকে। সোফা ছেড়ে দাঁড়ালো আব্রুর সন্নিকটে যাওয়ার জন্য। মুখে পটর পটর করলেও এখন সে ভয় পাচ্ছে, কিন্তু ভয়কে করতে হবে জয়। অহু সেই ভয় চেপে এগুচ্ছে। আব্রু এক ধ্যানে ফোন চেপে চলেছে। খবর এসেছে বন্দি করা ছেলে মেয়েদের মধ্যে অনেকেই মারা গিয়েছে সুড়ঙ্গ কুঠুরির বন্দিশালার ভিতরেই। কিন্তু কিভাবে তা জানা যায়নি। ধারণা করা হচ্ছে আব্রদের দলের মধ্যে কেউ বিশ্বাসঘাতকতা করেছে। সেই বিষয় নিয়ে জরুরি কথা বলছে। আশফি তাকিয়ে আছে অহুর সাহসী কাণ্ড দেখার জন্য। আশাব এই ধ্যানে জ্ঞানেই নেই। সে তার শিফাকলিকে নিয়ে ভাবতে বিভোর। আব্র কথার ধ্যানে চারপাশের কিছু নজর করছে না। সেই সুযোগেই অহু এক পা দুপা করে হেঁটে পিছনে পাশ দিয়ে পৌঁছে যায় আব্রুর সান্নিধ্যে। অহু চোখ ঘুরিয়ে ফিরিয়ে দেখল আব্রু এখনো তার উপস্থিতি টের পায়নি। সে কারোর সাথে মেসেজ করছে এটা অহু বুঝতে পারল, কিন্তু কি মেসেজ করছে সেটা বুঝতে পারছে না। অহু আর না অপেক্ষা করে এক খপ দিয়ে ছুঁয়ো মেরে ফোন কেড়ে নেয় আব্রুর হাত থেকে। আব্রু আটকে ওঠে, শটান করে দাঁড়িয়ে যায় বসা থেকে। পিছন ফিরে দেখে অহুর উপস্থিতি। আব্রুর বুকের বাম পাঁজরের ধুকবুক বেড়ে যায়। রক্ত মিশ্রিত চোখের শিরা উপশিরা খিচে আসে। মুহূর্তেই আব্রু সজোরে এক চর বসিয়ে দেয় অহুর গালে। আব্রুর হাস্য উজ্জ্বল মুখখানায় বিষাদ ভর করে বসে, চোখের পানি টলমল করছে। আশা চরের আওয়াজ শুনে আঁতকে ওঠে, বসা থেকে দাঁড়িয়ে যায়। আশফি ভীষণ ভয় পেয়ে যায়। অহু তো তার জন্যই গিয়েছে ফোন আনতে, কিন্তু আব্রু যে ওকে এরকম মজার জন্য থাপ্পড় মেরে বসবে এটা আশফি ভাবেনি। আশাব ছুটে আসে আব্রুর কাছে। কান্না মিশ্রিত আঁখি যুগল নত করে ফেলে অহু। এক হাতে গাল ছুঁয়ে রয়েছে, অন্য হাত বাড়িয়ে আব্রুর দিকে তার দূরভাষ যন্ত্র এগিয়ে দেয়, কিন্তু আব্রু তা নেয় না। অহু যে ফোন এগিয়ে দিচ্ছে সেটা আব্রুর খেয়ালই নেই। আশাব আব্রুর কাছে এসে আব্রুর কাজ ঝাঁকায়। কি হয়েছে? মারলি কেন তুই ওরে? আব্রু চোখ নামিয়ে ফেলে অহুর প্রতিচ্ছবি হতে। কোনো জবাব দেয় না আশাফের প্রশ্নের। আশাফ অহুর থেকে ফোন নিয়ে নেয়। আহু, তুই যা এখান থেকে, আমি দেখছি। আশফি, আহুকে নিয়ে যা। আশফি দ্রুত হেঁটে এসে অহুকে নিয়ে যায়। অহুও আশফির সাথে পা মেলায়। অহু চলে যেতেই আশাফ চেঁচিয়ে ওঠে, ওই, তুই ওরে মারলি কেন? হ্যাঁ? আব্রু কোনো উত্তর দেয় না, উল্টো জবাব করে। ফোন দে। আশা ফোন এগিয়ে দেয়। তখনই উপর থেকে ডাক আসে অহুর ফুপিজানের। আশাফকে ডাকছেন উনি। আশাফ আব্রুকে অপেক্ষা করতে বলে দোতলায় ছুটে যায় তার আম্মিজানের সন্নিকটে, আর ধপাস করে সোফায় বসে পড়ে। দু হাতে মাথা চেপে ধরে, চোয়াল জোড়া শক্ত হয়ে আছে। চোখ মুখ খিচ্ছে শুধু, নিজেকে কন্ট্রোল করতে পারছে না আব্রু। বিদ্যুৎ বেগে একটা ঘুষি মারে নিচ হয়ে কংক্রিটের ফ্লোরে। রাগে ফুঁসছে তার চোয়াল জোড়া। সেই রাগ কি অহুর উপর করছে আব্রু, নাকি নিজের উপরই? আব্রুর হাত থেকে অহু যখন ফোন কেড়ে নিয়েছিল তখন আব্রু ডেভিডের সাথে কথা বলায় ব্যস্ত ছিল। যদি অহু সেই মেসেজ ভুলবশত পড়ে ফেলতো তখন কি হতো আব্রুর? যার দরুন আব্রু নিয়ন্ত্রণ হারিয়ে চন্দ্রবালাকে আঘাত করে বসে। এরকম ফাজলামোর জন্য এখন আব্রু নিজেই অনুতপ্ত হচ্ছে। সে কারণে চন্দ্রার কান্না মিশ্রিত অভিমানী চোখের চাহনি আঙ্গার করে দিচ্ছে আব্রুর অন্তরিয়ন্দ্র। আরও একটা ভুল করে ফেললো আব্রু। অন্যদিকে অহুকে বোঝ দিচ্ছে আশফি। অহু কান্না করছে না, চোখ নিচের দিকে দিয়ে তাকিয়ে রয়েছে। বড্ড অভিমান করেছে চন্দ্রা। হয়তো মুখে কিংবা চোখের জল ঝরিয়ে পড়ছে না, কিন্তু ভিতরে ভিতরে চন্দ্রার বুক ফেটে যাচ্ছে। আশফি না থাকলে হয়তো বিছানায় লুটিয়ে কান্না করত। সাদা চামড়া, গালে লাল রক্তের আভা টকবক করছে। ওহু, কষ্ট পাস না রে। জানিসই তো আব্রু ভাই কতটা রাগী। তিনি এরকম মজা কখনোই পছন্দ করে না। তাই আসলে আমারই ভুল হয়েছে। তোকে এরকম ডেয়ার দেয়ার আমার মোটেও উচিত হয়নি। ওহু, কষ্ট পাস না রে। অহু মাথা নাড়ালো, আওড়ালো মৃদু কণ্ঠে। তুই এখন যা। আশফি বুঝলো অহুর সংলাপ শুনে। অহু ভিতরে ভিতরে খুব কষ্ট পাচ্ছে। কথা দলা পাকিয়ে গলায় আটকে যাচ্ছে। তাই আশফি অহুকে সেই চাপা কষ্ট প্রকাশ করার জন্য বেরিয়ে গেল রুম থেকে। আশফি বেরিয়ে যেতেই অহু মাথার
থেকে ওড়না টেনে ছুঁড়ে মারে বিছানায়। একটা বালিশ নিয়ে সেখানে মুখ চেপে অঝরে কান্না করতে থাকে। কান্নারা যেন ভাত মানছে না তার। অহুর সাথে তাল মিলিয়ে বাহিরেও বাদল বর্ষণ করছে প্রকৃতি। হেঁচকি উঠে পড়েছে কান্না করতে করতে। কি এমন মজা করেছিল সে? শুধু তো ফোনটাই কেড়ে নিয়েছিল। ফোন নিয়ে তো আর পালিয়ে যায়নি। সে তো ওই মেসেজও পড়েনি। কার সাথে কি বলেছিল আব্র? শুধু তো ফোনটাই নিয়েছিল। তার জন্য কি সবার সামনে তাকে থাপ্পড় মারতে হবে? কিন্তু পাপিষ্ঠ পুরুষের চন্দ্রবালা তো জানে না থাপ্পড় মারার পিছনে কত ভয়ঙ্কর কারণ লুকিয়েছিল। যে ভয়ঙ্কর সত্যি উন্মোচন হলে তার অস্তিত্ব মুছে যাওয়ার আশঙ্কা ছিল। এই সত্যি এতটা ভয়ঙ্কর, নিষ্ঠুর, নিকৃষ্ট? অহু কান্না করতে করতে এক পর্যায়ে ঘুমিয়ে পড়ে। তালুকদার বাড়ির গেটের সামনে সবাই দাঁড়িয়ে আছে গাড়িতে চড়ার জন্য। আব্র, অহু, আশাপ, আশফি এবং অহুর ফুপিজান সবাই যাচ্ছে খানমহলে। বৃষ্টি সেরে গেছে কিছুক্ষণ আগেই। কখন আবার পুনরায় বৃষ্টি ঝরতে পারে তার নিশ্চয়তা নেই। বেলা ৩টা, কিন্তু দুপুরের কোনো বিন্দু মাত্র চিহ্ন নেই। কালো মেঘে ঢেকে রেখেছে গগন বিহারীকে। সবাই গাড়িতে চড়ার উদ্দেশ্যে দাঁড়িয়ে আছে। আশাপ পার্কিং থেকে গাড়ি নিয়ে আসতে গেছে। সাথে রয়েছে আব্র। অহু একটা লাল 3 পিস পরেছে। মাথায় বড় করে ওড়না টেনে দিয়ে এক কোণা ধরে রেখেছে তার, পিছলে যেন না পড়ে যায়। চোখ মুখ ফুলে আছে কান্না করার কারণে। গালের ছোঁয়াচে লাল রঙের আবির কমে আসছে ধীরে ধীরে। অহুর ফুপিজান জিজ্ঞেস করেছিল অহুকে সেই বিষয়ে। অহু মিথ্যা বলে এড়িয়ে গেছে। গাড়ি চলে এসেছে। সবাই গাড়িতে চড়ে বসলো। আব্র এবং আশাপ সামনের সিটে বসেছে। পিছনের সিটে অহু, আশফি এবং অহুর ফুপিজান বসেছে। অহু গাড়িতে নিঃশব্দে চড়ে বসলো। আব্রুর দিকে তাকালো না একবারও, কিন্তু আব্রু তাকিয়েছে তার অভিমানী চন্দ্রার দিকে। কিন্তু ওড়না দিয়ে মুখ এতটাই ঢেকে রেখেছে আব্র ভালো করে নজর বোলাতেই পারলো না। গাড়ি চলছে আনমনে। আশাপ ড্রাইভিং করছে। গাড়ি সেই জঙ্গলের পথ দিয়ে চলছে যেই পথে আব্র আসার সময় দুজনকে কবর দিয়ে এসেছিল তার চন্দ্রার দিকে কুনজর দেওয়ার জন্য। বৃষ্টির পানি আটকে থাকায় গাড়ি বারবার উঁচু নিচু খাদে আপ ডাউন করছে। গাড়ি অনেকটাই জঙ্গলের পথ অতিক্রম করে চলে এসেছে। সামনে এত লোকের ভিড় কেন রে আসফা এই বৃষ্টির মধ্যে? বলতে পারি না আম্মা, কি হয়েছে? আব্র চোখ তুলে তাকালো। এটা সেই জায়গা যেখানে কাল রাতে আব্র অনেক লোকের ভিড় জমেছে। হয়তো লাশের খোঁজ মিলেছে। আব্র জানালার কাজ নামালো। সবার মধ্যে থেকে আব্র নজর এক প্রতিচ্ছবিতেই আটকে গেল। লোকটি বেশ লম্বা, সুঠাম দেহ, সাদা শার্টের সাথে কালো প্যান্ট ইন করে পড়েছে। চুলগুলো ছোট ছোট সাইজ করে কাটা, চোখে কালো সানগ্লাস, হাতে ওয়াকিটকি, পিছনে কোমরে বাম পাশে বেল্টের সাথে চেপে আছে বৈধ পরিচয়ের পিস্তল। লোকটি আর কেউ নয়, স্বয়ং ক্রাইম ব্রাঞ্চ ইন্সপেক্টর তন্ময় রাজ মির্জা। আব্র নজর তন্ময়ের দিকে অবরুদ্ধ হয়ে গেলেও তন্ময় এখনো আব্রকে দেখেনি। সে ব্যস্ত লাশদের নিয়ে। আব্র তন্ময়ের থেকে চোখ সরিয়ে পিছনে ফিরে তাকালো অহুর দিকে। না, অহু মাথা নিচ করে রয়েছে। বাইরে প্রতিচ্ছবি সে নজর করেনি এখনো। অভিমানী মুখ করে চুপ করে আছে। আব্র প্রশান্তি পেল। চোখ বুজে এক গাল হাসল। অতঃপর জানালার কাজ উঠিয়ে দিল। গাড়ি সে জায়গা অতিবাহিত করে চলতে লাগলো এগিয়ে। আব্র তার হাতের দিকে তাকালো। কিঞ্চিত মুখ ভার করে ভাবল, এই হাতেই সে আজ পর্যন্ত যতগুলো খুন করেছে সবগুলো খুনই চন্দ্রবালার জন্য করেছে। আজ সে পাপিষ্ঠ তার জন্য, আজ সে খুনি তার জন্যই। পরিস্থিতি তো এরকম না হলেও পারত। এই যে আজ অহুকে সে মেরেছে। আব্র ভয় পেয়ে গিয়েছিল আকস্মিক তার হাত থেকে ফোন ছিনিয়ে নেওয়াতে। আটকে উঠেছিল ওর প্রতিচ্ছবি দেখে। যদি সে কিছু দেখে ফেলতো তখন কি হতো? আব্র তো চায় অহু যেন এসবের থেকে সব সময় দূরে থাকে, কিন্তু ঘুরে ফিরে সেই অহু কোনো না কোনোভাবে জড়িয়ে যায়, যা আব্রকে শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে ফেলে দেয়। গাড়ি এসে পৌঁছায় খানমহলে। সবাই এক এক করে নামে গাড়ি থেকে। সবার আগে নামে অহু। সে গাড়ি থেকে নেমেই দ্রুত বেগে ছুটে যায় মহলের ভিতর। ওর ফুপিজান আশ্চর্য হয়।
তবে আব্রু, আশাব, আশফি অবাক হয় না, কারণ তারা জানে সেই কারণ। ওহুর পিছনে আশফিও ছোটে। আব্রু নীরব। আলিনা খান এবং ওহুর আম্মিজান এসে ওহুর ফুপিজানকে জড়িয়ে ধরে সালাম জানায়। আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? আসতে কোনো অসুবিধা হয়নি তো আপা? ওয়ালাইকুম আসসালাম। না ভাবি, কোনো অসুবিধা হয়নি। ভিতরে চলুন আপা, ব্যাগ নিয়ে আসবে। এর নাম মনির। ওই মনির, কই গেলি? আপাগো ব্যাগগুলো মহলের ভিতর নিয়ে যা। কোন সময় জানি আবার বৃষ্টি শুরু হয়ে যায়। আশাফ গাড়ি পার করে মহলে ঢোকে। বিষণ্ণ মন তার। মাথায় এক আকাশ ভর্তি চিন্তা, কি হবে। প্রতি মাসে কম করে একবার হলেও সে এই মহলে আসে সবার সাথে দেখা করতে। কিন্তু আজ মহলে প্রবেশ করতেই আশাফের কেমন জানি অস্থির লাগছিল। মেঘলা আকাশ, বজ্র মেঘ ডাকছে, কখন জানি আবার ঝরতে শুরু করে, ঠিক নেই। এই শীতল আবহাওয়ার মধ্যেও আশাফ কিঞ্চিত ঘেমে গেছে। আব্র মহলে ঢুকেনি, গাড়ি থেকে নেমে বাহিরে কোথাও চলে গেছে। ওহু, আশফি, নিহা, শিফা সবাই এক হয়েছে ছাদে। সকলে ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে আছে উপরে আকাশের দিকে তাকিয়ে। সবাই অপেক্ষা করছে কখন বৃষ্টি নামবে আর তারা ভিজবে। ছাদের সদর দরজা লাগিয়ে দিয়েছে বাহির থেকে নিহা, যেন কেউ এসে ঝামেলা করতে না পারে। কিন্তু বৃষ্টি নামছেই না। ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে, সকলের চুল ওড়না উড়ছে আর তারা সেটা জোর করে ধরে রেখেছে। মেঘ ডাকছে, আকাশ অন্ধকার হয়ে আছে ভীষণ। কালো মেঘের মতো ওহুর প্রতিচ্ছবিতেও বিষাদ ভর করে আছে, তবে সেটা যথাসম্ভব লুকিয়ে রাখছে। সেও উপভোগ করতে চাইছে এই প্রকৃতিকে। কিন্তু এই আবহাওয়ার আব্রু কোথাও গিয়েছে সে খোঁজ কেউ জানে না। সবাই যার যার মতো ব্যস্ত। আব্রুর কথা সবাই ভুলে গিয়েছে। সবার অপেক্ষার অবসান হয়, কিন্তু বৃষ্টি নামে না, যার দরুন বৃষ্টিতে ভেজার আকাঙ্ক্ষা কারো পূর্ণ হলো না। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়। চারপাশ থেকে মাগরিবের আজানের মধুর ধ্বনি ভেসে আসে। সবাই হতাশ হয়ে ছাদ থেকে নেমে আসে। নিচে আসার পর সকলের কাছ থেকে একাধারে বকা খায়, কিন্তু তাতে তাদের কি। সবাই রুমে গিয়ে ফ্রেশ হয়ে অজু করে নেয়। অতঃপর সবাই এক সাথে হয়ে খান মহলের মহিলা কক্ষে নামাজ আদায় করে। খান মহলের একটা বিশাল মহিলা কক্ষ রয়েছে, যেখানে মহলের সকল মহিলারা একসাথে হয়ে নামাজ আদায় করে। নামাজ শেষ করে সবাই মহলের বাহিরে চলে আসে বাগানে। আজ সবাই এক হয়েছে বলে ভঞ্জামি বেড়েছে। বাগানে আসতেই পথে দেখা হয় আশাফের সাথে। আশাফ শিফাকে দেখে থমকে যায়। অন্যরকম একটা বিষাদময়ী অনুভূতি কাজ করতে থাকে তার মধ্যে, যা আগে কখনো আশাফ অনুভব করেনি। কিন্তু শিফার তার জায়গায় অনর, ভাবলে সে না হাস্যোজ্জ্বল। আসসালামু আলাইকুম, কেমন আছেন আশাফ ভাইয়া? আশাফ ম্লান হেসে সহসা প্রত্যুত্তর দেয়। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই কেমন আছিস? শিফার মুখে ভুবনজয়ী হাসির রেখা, যা দেখে আশাফের বুক চ্যাত করে ওঠে। শিফাকে হাসলে খুব সুন্দর লাগে। শিফার বাম পাশে একটা গ্যাস দাঁত আছে, যা হাসি দিলে দেখা যায়। কিন্তু আজ শিফার মুখে হাসি দেখে আশাফ অস্থির হচ্ছে। সবাই পুরো মহল চড়ে ভণ্ডামি আর চিৎকারি করছে। মহলের সহধর্মিনী নানা কাজে ব্যস্ত, কারণ এই প্রথম খান পরিবারের কোনো বিয়ের আয়োজন হচ্ছে। সবার মুখে হাসির ছোঁয়া। রাত 10টার দিকে সবাই একসাথে হয়ে খাবার খেতে বসে। তখনও অনুপস্থিত ছিল মহলে আব্র। খাবার টেবিলে আব্রকে দেখতে না পেয়ে আলিনা খান আঁতকে উঠলেন। আব্রুর কথা এত ব্যস্ততার মাথা থেকে সরে গিয়েছিল তার। হন্তদন্ত হয়ে ডাকতে থাকেন আব্রকে, আব্রো, আব্রো, আব্রো। তখনই খাবার টেবিলে বসা আশাফ আলিনা খানের প্রশ্নের উত্তর দেয়। মামি, আব্র বাইরে গিয়েছে, অফিসে একটা জরুরি কাজে আটকে পড়েছে, তবে চলে আসবে, তুমি চিন্তা করো না। কিন্তু আলিনা খান মানতে নারাজ। এখনো ওর কাজ শেষ হয়নি। বাইরে আবহাওয়া খারাপ, কখন ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় তার ঠিক নেই। মামি, তুমি অযথাই চিন্তা করছো, আব্রোর সাথে আছে তো অন্যরা। তুমি বসো আমাদের সাথে খেতে। আশাফ আলিনা খানকে টেনে বসালো চেয়ারে। আব্র মহলে ফেরে রাত 11টার দিকে। মহলে কেউই ছিল না। অন্দর মহলে সকল বাতি নিভে গেছে বিদ্যুতের অনুপস্থিতিতে। তবে মোমবাতি এবং হারিকেন জ্বলছে, যার দরুন বাহিরে হালকা ঝড় বইছে। মুষলধারে বৃষ্টিও পড়ছে তার সহিত। মহলে বিশাল বিশাল গাছগুলো একটা অন্যের সাথে বাড়ি খাচ্ছে।
বজ্র মেঘ ডাকছে। আব্রু গাড়ি থেকে নেমেই মহলে ফিরেছে, তবে গাড়ি থেকে নেমে অন্দর মহলে ঢুকতে ঢুকতে কিঞ্চিত ভিজে গেছে। আব্রুর পরনে রয়েছে শুধু হাফ হাতার একটা গেঞ্জি এবং ট্রাউজার। নিজের কক্ষে এসে আব্রু তোয়ালিয়া দিয়ে শরীর মুছে নেয়। জানালা খোলা ছিল বলে বাহির থেকে বৃষ্টির ফোঁটা ছিটে ভেতরে আসছে। এগিয়ে গিয়ে আব্রু জানালা লাগিয়ে দেয়। সাইড টেবিলের ওপর আলিনা খান খাবার রেখে গেছে আব্রুর জন্য। তবে আব্রুর কিছু খেতে ইচ্ছে করছে না। সোফায় কিছুক্ষণ চোখ বন্ধ করে ঝিম ধরে বসে থাকে। বেশ খানিক সময় বাদে কিছু একটা ভেবে ধপ্পাস করে বসা থেকে দাঁড়িয়ে যায়। দ্রুত পা চালিয়ে অহুর কক্ষে পৌঁছায়। অহু কেমন আছে, কি করছে তা পরখ করার জন্য। মেয়েটা কি এখনো অভিমান করে আছে তার উপর? দরজা ঠেলে ভেতরে ঢুকতেই আব্রুর চোখ কপালে উঠে যায়। অহু কোথাও নেই রুমের। আব্রু পুরো ঘর তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু অহুর সন্ধান নেই। আব্রু ভয়ে আটকে ওঠে। অহুর ঘর থেকে বেরিয়ে পুরো মহল খোঁজে। অন্তর্মহল, রন্ধনশালা, বৈঠকখানা, মহিলা কক্ষ, লাইব্রেরি, সব জায়গায় খোঁজে, কিন্তু অহু কোথাও নেই। আব্রু অস্থির হয়ে পড়ে। ভয়ের সাথে বেশ রাগ লাগছে আব্রুর। কপাল চেপে ধরে। হঠাৎ আব্রুর কিছু একটা মনে পড়ে। বাহিরের দিকে তাকিয়ে দ্রুত দৌড় লাগায় সেখানে। আব্রু আর কিছু না ভেবে দৌড়াতে দৌড়াতে মহলের ছাদে এসে পৌঁছায় আব্রু। আব্রুর নজর আটকে যায় ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে আছে কেউ। অঝোরে বৃষ্টি পড়ছে। আব্রু সেই বৃষ্টিতে ভিজে গেছে ইতিমধ্যে। আব্রু পা চালিয়ে সামনে এগিয়ে যায়। হ্যাঁ, এখানেই রয়েছে অহু। সেও পুরো বৃষ্টিতে ভিজে একাকার হয়ে গেছে। সকাল থেকেই অবকাশ ছিল বৃষ্টিতে ভেজার, কিন্তু তা হয়ে ওঠেনি। সাথে ছিল চাপা কষ্ট আর অভিমান। অহুকে দেখে আব্রুস প্রশান্তি পায়। অহুর পিছনে গিয়ে দাঁড়ায়। ক্ষোভ চেপে ধরে শান্ত কণ্ঠে আওড়ায়, ওহু, তুই এখানে কি করছিস? দ্রুত রুমে যা। অহু আব্রুর উপস্থিতি টের পেয়ে আটকে ওঠে, তবে নিজের অভিমানের বশে কোনো জবাব দেয় না। ঠেয়ে দাঁড়িয়ে থাকে। ওহু, কি বললাম তোকে শুনতে পাসনি? ভিতরে যা। বৃষ্টিতে ভিজছিস কেন? অহুর কোনো জবাব নেই। আব্রু দাঁতে দাঁত চেপে ধরে। অনেক রাগ উঠেছে আব্রুর। এমনিতেই কিছুদিন আগে মেয়েটা বৃষ্টিতে ভিজে করুণ জ্বর বাঁধিয়েছিল, যার ফলস্বরূপ অনেক কাণ্ড ঘটে গেছে। মেয়েটা আবার সেই বৃষ্টিতে ভিজছে। এবার আব্রু একটু উচ্চস্বরে আওয়াজ করে, ওহু, ভিতরে যা। রাগ তুলিস না আমার, ভিতরে যা এক্ষুনি। কিন্তু অভিমানীর কোনো জবাব নেই। আব্রু এবার আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। সকালে যদি অহুকে সেই চরটা না দিত, তাহলে এতক্ষণে ঠিক অহুর গালে অনেকগুলো চর বসে যেত। আব্রু অহুর বাম হাত ধরে টান দেয়। ভিতরে চল। অহু এবার চেঁচিয়ে ওঠে। আব্রুর দিকে ফিরে এক ঝটকায় হাত ছুটিয়ে নেয়। আমাকে ধরবেন না আপনি। এখানে কেন এসেছেন? চলে যান আপনি। আব্রু ভ্রু কুচকায়। ইতিমধ্যে দুজনেই বৃষ্টিতে ভিজে বেসামাল হয়ে গেছে। জ্বর বাঁধতে পারে তার নিশ্চয়তা নেই। মেয়েটা আবার কথা পেঁচাচ্ছে এই মুহূর্তে। বেশি কথা বলবি না ওহু, নয়তো চড়িয়ে গাল লাল করে দিব। বেয়াদব, আবার মুখে মুখে তর্ক জুড়েছিস। আপনি তো শুধু ওই আমাকে মারতেই পারেন। আপনার লজ্জা করে না? হ্যাঁ, মারা ছাড়া আর কি পারেন আপনি? সব সময় অকাজ করে বেড়ান। হয় নিজে মরবেন, নয় অন্যকে মারবেন, এই তো পারেন। আব্রুর বুক ছ্যাদ করে ওঠে কথাগুলো। কি করে পারলো বলতে অহু এ কথাগুলো? আব্রু কোনো উত্তর দেয় না। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে অহুর প্রতিচ্ছবির দিকে। অহু আবারও আওড়ায়, আপনার কোনো উপদেশ শোনার আমার প্রয়োজন নেই। আপনি আসতে পুরো সংলাপ শেষ না করতেই আব্রু অহুকে এক ঝটকায় কাছে টেনে নেয়। অহুর উষ্ঠ জোড়ায় গভীরভাবে নিচের ঠোঁট চেপে ধরে আব্রু। আকস্মিক এমন হামলায় অহু ভরকে যায়। তার উপর বৃষ্টি চলমান। অহুর দু চোয়াল শক্ত করে ছুঁয়ে আছে আব্রুর শক্তপোক্ত হাত। অহু নিজেকে ছাড়াতে ব্যস্ত, তবে কুলোয় না আব্রুর শক্তির কাছে। অহু পিঁপড়ের সমতুল্য। আব্রুর বলিষ্ঠ বুকে খামচে ধরে চন্দ্রা। নিজের সুঠাম দেহের সাথে মিশিয়ে রেখেছে অহুকে। অহুর অধর জোড়া এখনো আব্রুর দখল করে আছে ভীষণ করে। হঠাৎ বিকটভাবে বজ্র মেঘ ডাকায় অহু অনিচ্ছা সত্ত্বেও জড়িয়ে ধরে আব্রুকে। তখনই আব্রু অহুকে ছেড়ে দেয়, কারণ আব্রু অহুর বিরুদ্ধে গিয়ে তাকে ছুঁয়েছে, কিন্তু অহু এখন তার সন্নিকটে এসেছে, যার দরুন আব্রুর অনিচ্ছা বিরুদ্ধে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে কোনো অঘটন ঘটে যেতে পারে। আব্রুর থেকে ছাড়া পেয়ে অহু ঘন ঘন শ্বাস টেনে নিতে থাকে ভিতরে। একবার চোখ তুলে তাকায় অহুর আব্রুর দিকে। আব্রু অন্যদিকে ফিরে আছে অহুর থেকে মুখ ঘুরিয়ে। অহু আর কিছু না ভেবে এই বৃষ্টির মধ্যেই দৌড় লাগায়।
তখনই অহুকে উদ্দেশ্য করে আব্র চাপা কণ্ঠে বলে ওঠে, আমার অবাধ্য হোস না, তোর গায়ে কলঙ্ক লাগবে চন্দ্রা। যে কথার অর্থ আব্র তো পাপিষ্ঠ পুরুষ, কিন্তু চন্দ্রা তো পবিত্র। অহু যখন আব্রর কথার অবাধ্য হবে তখন কোনো না কোনোভাবে আব্র অহুকে আঘাত করে বসবে কিংবা গভীরভাবে ছুঁয়ে ফেলবে। যে স্পর্শ একজন পাপিষ্ঠ পুরুষের কাছ থেকে পাবে চন্দ্রা, সেই স্পর্শকে পাপিষ্ঠ পুরুষ কলঙ্ক বলে আখ্যা দিয়েছে। কলঙ্ক? হ্যাঁ, কলঙ্ক। কিন্তু সেই উক্তি তার চন্দ্রা পর্যন্ত পৌঁছায় না, তার আগেই সে চলে যায় ছাদ থেকে। অহু চলে যাওয়ার পর আব্র অনেকক্ষণ ছাদে অবস্থান করে, ছাদের কার্নিশ ঘেঁষে বসে থাকে। দু হাঁটুর মাঝে মুখ লুকিয়ে চিৎকার করে ওঠে আব্র, ফুপিয়ে কান্না করতে থাকে বাচ্চাদের মতো, আর অভিযোগ ছুটতে থাকে উপরওয়ালার নিকট। আমার পরিণতি কেন এমন হলো? আমি কি এমন অপরাধ করেছিলাম আমার কাছ থেকে তুমি তারে কেড়ে নিলা? স্মৃতি ভোলার কষ্ট কত যন্ত্রণাদায়ক জানো তুমি? তুমি তো জানোই সব, তবু কেন আমায় এত কষ্ট দিলা? আমি তো সৎ মনেই তাকে ভালোবেসেছিলাম। কি দোষ ছিল আমার? আজ আমার এই মন অসৎ হয়ে গেছে, পাপে ভরে গেছে। আমি তো আজও তারে আগের মতোই ভালোবাসি, কিন্তু সে আমারে সহ্য করতে পারে না। আমার কষ্টগুলো বলার মতো কেউ নাই তুমি ছাড়া। আমারে তুমি একটু শান্তি দাও, একটু শান্তি। তোমার কাছে আমি ভিক্ষা চাই, ভিক্ষা। আব্র উপরওয়ালার নিকট আহাজারি করতে থাকে শান্তির জন্য, কারণ তার শান্তি তো তার চন্দ্রবালাই। রাত 1টার দিকে বৃষ্টি ফুরালে আব্র ছাদ থেকে নিচের রুমে চলে আসে, গোসল করে ড্রেস চেঞ্জ করে নেয়। ভোর রাতের দিকে কাঁপুনি দিয়ে জ্বর আসে আব্রর, ঘুমের মধ্যেই কাঁপতে থাকে জ্বরে। অনেক উষ্ণ কাঁথা মুড়িয়ে দেওয়া প্রয়োজন আব্রর শরীরে, কিন্তু কেউ নেই সেজন্য। পাতলা একটা কাঁথা মুড়িয়ে আব্র শুয়ে থাকে। বৃষ্টির হাওয়া এমনিতেই শীত পড়েছে, তারপর কাঁপুনি দিয়ে জ্বর এসেছে পাপিষ্ঠ। কাল সকালের জ্বরের জন্য আমি অনুতপ্ত। আমার মোটেও এরকমটা করা ঠিক হয়নি, কিন্তু তুই তার জন্য বৃষ্টিতে ভিজবি, যা ইচ্ছে খুশি হয় তাই করবি, এমনটাও ঠিক নয়। কাল রাতের ঘটনার জন্য আমি দুঃখিত। আর শেষ একটা কথা বলবো, আমার অবাধ্য হোস না, আর আমার থেকে সবসময় দূরত্ব মেনে চলার চেষ্টা করবি। চিঠিতে তোর আব্র ভাই। এক নিঃশ্বাসে পুরো চিরকুটটা পড়ে থামল অহু। সবে মাত্র ঘুম থেকে উঠেছে সে, বারবার নাক ডলছে আর হাঁচি দিচ্ছে। ভীষণ সর্দি লেগেছে, তবে ভাগ্য ভালো জ্বর আসেনি। ঘুম থেকে উঠেই সাইড টেবিলের ওপর ছোট্ট চিরকুটটা পেয়েছিল। চিরকুটটা পড়ে কিঞ্চিত অভিমান গজল অহুর, তবে পুরোপুরি নয়। যাক, লোকটা তার ভুলের জন্য অনুতপ্ত হয়েছে, এটাই অনেক। তবে তার ভুলগুলো ভুলে যাবার নয়। বেলা 10টা বেজে গেছে। কাল রাতে বৃষ্টিতে ভেজায় মাথাটা বেশ ভার হয়ে ঝিম ধরেছিল, যার দরুন ঘুম থেকে উঠতে বেশ দেরি হয়ে গেল। এই সময়ের মধ্যে অনেকেই ডেকে গেছে, তবে তাদের আওয়াজ অহুর কান অবধি পৌঁছায়নি। খুব গভীর ঘুমে মগ্ন ছিল মেয়েটা। দুপুর 12টার দিকে ছেলের বাড়ির লোকেরা আসবে শিফাকে দেখতে। এ কথা মনে পড়তেই অহু এক লাফে বিছানা ছেড়ে উঠে যায়। ইস, বেশি দেরি হয়ে গেছে। ব্রাশের টুথপেস্ট দিয়ে দাঁত মাজতে মাজতে রুম থেকে তড়িঘড়ি করে বের হয় অহু। রুম থেকে বেরিয়ে বাহিরের দৃশ্য থেকে চোখ জোড়া কপালে উঠে যায় অহুর। এ না হয় খান বাড়ির আয়োজন, কত হই রই রই কাণ্ড। দ্রুত পা চালিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামে অহু। খান মহলকে নতুন রূপে সাজানো হয়েছে। মহলের বাহিরে দেখা মিলে নিহা আশফির সাথে অহুর। অহুকে দেখতেই সবাই চিল্লিয়ে ওঠে, এখন আসার তোর সময় হয়েছে তাই না? এতক্ষণে ঘুম থেকে উঠলি? রে। এই, তোর ঠান্ডা লেগেছে কিভাবে? তুই কাল রাতে বৃষ্টিতে ভিজেছিস? অহু থমকে যায়। ঢুক গেলে আশফির কথা শুনে কথা এড়ায়। আচ্ছা, শিফা আপু কোথায়? দেখতে পাচ্ছি না তো। আপু নিজের রুমে বসে রূপ চর্চা করছে। তাহলে চল, আমরাও যাই, সময় তো হয়ে এলো। চল জলদি, তোর জন্যই তো অপেক্ষা করছিলাম। আব্র আশাফ বেঞ্চে বসে আছে। আব্র শরীর প্রচুর গরম, যেন স্পর্শ করলেই কারো ফোসকা পড়ে যাবে। চোখ মুখ ফ্যাকাশে হয়ে আছে, চোখের শিরা উপশিরা রক্তিম বর্ণ ধারণ করেছে, গা থেকে উষ্ণ প্রদাহ ছড়াচ্ছে। আব্র, তোর শরীর প্রচণ্ড গরম, খুব জ্বর আসছে বোঝাই যাচ্ছে। আব্রর মৃদু স্বরের আওয়াজ। কিছু হয়নি, সব ঠিক হয়ে যাবে। ঔষধ খেয়েছি আমি, চিন্তা করিস না। তোর একবার বাড়িতে সবার সাথে বললে সমস্যা কি?
বড় মামিকে তো বলতে পারিস, আর কাউকে না বললেও। তোকে বললাম তো, বলার দরকার নেই কাউকে। বাড়িতে সবাই কত হাসি খুশি রয়েছে দেখতে পাচ্ছিস না? কেন শুধু শুধু সবাইকে চিন্তার মধ্যে ফেলে দিচ্ছিস? আশাফ চোখ মেরে বিদ্রুপ করে। আহুর জন্য জ্বর আসছে নাকি? আব্র একগাল হাসে। ওরকম কিছুই না। কিন্তু আমার ভাইয়ের ওর জন্য অনেক জ্বর এসেছে, খুব চিন্তায় আছি। ভাবছি বেশি দেরি করে ফেললাম না তো। আশাফের কাঁধে আব্রর উষ্ণ হাত রেখে সান্ত্বনা বার্তা দেয়। ভাগ্যে থাকলে সব হবে, নয়তো হাজার করলেও পাবি না। তবে প্রার্থনা কর সব যেন ঠিক থাকে। এত সহজ না সব কিছু, যে হইলো আর মেনে নিব। পুরো দুনিয়া তছনছ করে দিব ও আমার না হইলে। আব্র প্রত্যুত্তরে ম্লান হাসে। আজ শিফা একটা গোলাপি রঙের শাড়ি পরেছে, হাত জোড়ায় গোলাপি রেশমি কাচের চুড়ি, চোখ জোড়ায় কাজল রেখা, ঠোঁটে নোট কালারের হালকা লিপস্টিক, মুখে হালকা মেকআপ করেছে। আজ তাকে বেশ সুন্দর লাগছে। ছেলের পক্ষে সামনে লম্বা এক ঘোমটা টেনে বসে আছে। বেলা 12টা 20। এর দিকে তারা খান মহলে প্রবেশ করেছে। সবাই অন্দরমহলে অবস্থান করছে। ছেলের পরিবার থেকে এসেছে ছেলের বাবা মা, ফুপা এবং মামা, সাথে দুটা বাচ্চা। সোফায় আয়সি ভঙ্গিতে বসে আছে আজমল খান, আজিমিন খান, আশাফা খান এবং আব্র। আব্র একটু দূরেই সিঙ্গেল সোফায় বসেছে। আশাফ দোতলায় দাঁড়িয়ে আছে, নিজে সবার সাথে গিয়ে বসার শক্তি কোলাচ্ছে না। পাত্রের নাম আশমিন পাটোয়ারি। আশমিন একজন ডক্টর, দেখতে শুনতেও বেশ ভালো। উচ্চতা 5 ফুট 9 কিংবা 10 হবে। গায়ের রং শ্যাম বর্ণের থেকে বেশি উজ্জ্বল, তবে এতটাও উজ্জ্বল না। চোখে চশমা পরা, বেশ ভদ্রই ছেলেটা। মুখে ছিটে ফোটাও দাড়ির ছাপ নেই। শিফা তাদের সামনে আসার পর থেকে মাথা নিচ করেই কথা বলছে। শিফার ফুপি এসে শিফার ঘুমটা তুলে দিলেন, ঠিক আগেরকার দিনের রীতিনীতি। কারণ খান মহলে আধুনিকতার ছোঁয়া নেই। ওহু নিহা আসবি কেউ নেই অন্দরমহলে। তাদের আসতে নিষেধ করে দিয়েছেন আলিনা খান। আর আলিনা খানকে এই আদেশ জারি করেছেন স্বয়ং আব্র। কাল রাতের পর থেকে আব্র এবং ওহুর দেখা হয়নি। মাশাল্লাহ মাশাল্লাহ, মেয়ে তো ভারী মিষ্টি। বাহ বাহ। হ্যাঁ আপা, মেয়ে খুবই মিষ্টি, আমার তো দারুণ পছন্দ হয়েছে। কি বলেন? না মা, মিষ্টি খাও। আশমিনের আম্মা শিফাকে মিষ্টি খাইয়ে দিলেন, সাথে বকশিস গুজে দিলেন শিফার হাতে। শিফার মুখেও হাসি। খান পরিবারের সকলের আশমিনকে দেখে পছন্দ হয়েছে। সবার চোখ মুখ দেখে বোঝাই যাচ্ছে। কিন্তু আশাফের মন অশান্ত। সে কেমন পুরুষ? তার প্রিয়বতীকে তার সামনে অন্য কেউ দেখে যাচ্ছে, আর সে নির্লজ্জের মতো তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। কিন্তু এই অনুভূতি একমাত্র সে জানে তার কেমন লাগছে। আমাদের তো মেয়ে পছন্দ হলো, কিন্তু আপনাদের কি আমাদের ছেলে পছন্দ হয়েছে? আজমল খান গম্ভীর মুখে হাসলেন, আওড়ালেন, আমাদেরও ছেলের পছন্দ হয়েছে। কি বলো শিপার আম্মু? আমারও ছেলের পছন্দ হয়েছে ভাইজান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাদেরও যেহেতু আমাদের ছেলে পছন্দ, আমাদেরও আপনাদের মেয়ে পছন্দ। কিন্তু আমাদের ছেলে মেয়েদের একে অপরের পছন্দ হয়েছে কিনা তাও জানা জরুরি। ওরা একটু আলাদা কথা বলে আসুক। হ্যাঁ নিশ্চয়ই, কেন নয়। ঠিক আছে শিফা যাও। আব্র এখনো চুপ করে আছে, কোনো একটা কথা বলেনি ভালো মন্দ। ইশারায় আশফাককে শান্ত থাকতে বলে। আশমিন এবং শিফা গিয়েছে মহলের বাহিরে কথা বলতে। কি ব্যাপার ম্যাডাম, কিছু বলছেন না যে? কি বলবো? আমাকে একবার আপনি চোখ মিলে তাকিয়ে দেখেছেন? কেমন দেখাচ্ছে আমাকে? সবাই তো প্রশংসা করলো। ও আচ্ছা, এই জন্য রাগ করেছে আমার ম্যাডাম। আমি তো গত 3 বছর যাবৎ দেখছি আপনাকে, আর বাকি জীবন তো রয়েছে দেখার জন্য। আর রইল প্রশংসা। প্রশংসা তো তার করে মানুষ যার প্রশংসার তুলনা করা যায়। আপনার তো তুলনাই করা যায় না। হয়েছে, আর পাম দিতে হবে না। এবার বলুন, কবে আপনার ঘরে তুলছে আমাকে? দেখি যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে বধূ বেশে ঘরে তুলে আনবো আমার। দেখি না, আপনি 17 তারিখ ইটালি যাওয়ার আগে আমাকে আপনার বউ বানাবেন বলে দিলাম, নয়তো আপনার ডক্টর লাইসেন্স বাতিল করে দেব।
আশমিন হেসে উঠে শিফার কথা শুনে। আশমিন এবং শিফার মধ্যে 3 বছরের সম্পর্ক। আব্রুর অ্যাক্সিডেন্ট হওয়ার আগে শিফার জন্য রাজনৈতিক পরিবার থেকে বিয়ের সম্বন্ধ এসেছিল, যে কথা শিফার কান অবধি পৌঁছে গিয়েছিল। তাই তো আশমিন দ্রুত দেশে আসে এবং খান পরিবারে বিয়ের প্রস্তাব পাঠায়। শিফা তার রুমে চলে গিয়েছে। আজমল খান এবং আশমিনের বাবা কথা বলছেন। দেখুন আজমল ভাই, মেয়ে আমাদের ভীষণ পছন্দ হয়েছে, আমরা এই বিষয়ে পাকা। আপনি যদি চান আমরা আজই মেয়েকে আংটি পরায় রেখেই যাব। তখনই আব্র আওয়াজ করে ওঠে, বাধা হয়ে আসে এই বিষয়ে। দেখুন আঙ্কেল, ছেলে মেয়েদের পছন্দের ব্যাপার ছাড়াও অনেক কিছুর ব্যাপার আছে, সব কিছু এত তাড়াহুড়ো করে করা ঠিক নয়। ঠিক আছে, তোমরা যা ভালো মনে করে করো, কিন্তু একটা কথা, আশমিন 17 তারিখ ইটালি ফিরে যাচ্ছে, আজ 6 তারিখ, যা করার এই 10 দিনের ভেতরেই করতে হবে। সবাই এতে মত প্রকাশ করে। সিদ্ধান্ত হয় আজমল খান এই বিষয়ে আশমিনের বাবাকে ফোন দিয়ে জানাবেন। দুপুরে খাবার খাওয়ার জন্য আমন্ত্রণ করা হয় আশমিনের পরিবারকে। তারা বিকেল 3টার দিকে খানমহল ত্যাগ করে, কারণ এর মধ্যে বৃষ্টি বাধা হয়ে দাঁড়ায়। ওয়েদার খুবই খারাপ। ছেলেপক্ষ যাওয়ার পর থেকে আব্রু রুমে ঢুকেছে, এখন অবধি বের হয়নি। খুব জ্বর এসেছে ছেলেটার, পালোয়ানের মতো শরীরটা কাঁপছে জ্বরে তাপে। আশফাক গিয়েছিল আব্রুর কাছে, কিন্তু আব্রু কথা বলেনি, বলেছে সকালে কথা বলবে। ওহুর সাথে এখনও আব্রুর কথা হয়নি। ওহু আব্রুকে খুঁজেনি, কিন্তু ওহুর মন আব্রুকে মিস করছিল কিঞ্চিত, তবে সেটা প্রকাশ করেনি। বাইরে বৃষ্টি হচ্ছে বলে সবাই আগেই রাতের খাবার খাওয়ায় সেরে ফেলে। রাত 11টার দিকে ওহুর ফোনে কল করে আশাফ। ওহু ল্যাপটপ ঘাঁটছিল। আশাফের ফোন দেখে ওহু ভ্রু কুচকায়। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে ভাইয়া, এত রাতে ফোন দিলেন হঠাৎ? একটা কাজ কর, আব্রো রুমে যা একটু। ওহু অবাক, শোয়া থেকে বসে পড়ে এ কথা শুনে। কেন ভাইয়া, আমি কেন যাব? আব্রোর অনেক জ্বর আসছে, কাঁপছে ও শীতে, আমাকে ওর কাছে ভিড়তেও দিচ্ছে না, বড় মামিকেও বলতে দিচ্ছে না। ওহু কথা শোনা মাত্রই ঢুক গেলে বুকের বাম পাশ চেপে ধরে, থমকে গিয়ে জিজ্ঞেস করে, আপনি সত্যি বলছেন তো? আশা ভাই, তোর সাথে কি ফাজলামো করব আমি? আমি গিয়েছিলাম একটু আগে, আমার উপর রাগ ঝাড়ছে, তুই একটু যা। ওহু আশাফের থেকে প্রত্যুত্তর পেয়ে আর অপেক্ষা করে না, ছোটে আব্রোর পানে, সব অভিমান গোস্বা ভেঙে। আশাফ জানে সবাইকে ফিরিয়ে দিতে পারলেও ওহুকে আব্রো কোনো দিন ফিরিয়ে দিতে পারবে না, কারণ আব্রো গত 8টি বছর যাবৎ অনেক অপেক্ষা করছিল ওহুর থেকে একটিবার ভালোবাসা না হোক, সহানুভূতি যেন পায়, কিন্তু আব্রোর কপালে সেটাও জোটেনি। আজ যখন সে সুযোগ এসেছে, তা কি আব্রো ফিরিয়ে দিবে, নাকি সত্যি ফিরিয়ে দিবে? কারণ আব্রোর নিষেধ ছিল, ওহু যেন তার থেকে দূরত্ব বজায় রেখে চলে। এক পাপিষ্ঠ প্রেমিক নিজেকে পোড়াচ্ছে, অন্যদিকে আরেক প্রেমিকের বুক পড়ছে। কি হবে তাদের এই ত্রিকোণ প্রেমের পরিণতি? আশাফ কি পাবে তার ছোটবেলার ভালোবাসাকে বধূরূপে পেতে, নাকি আশমিন শিফার 3 বছরের গভীর ভালোবাসাই দিন শেষে পূর্ণতা পাবে? কি হতে চলেছে তাদের সবার জীবনে? পাপিষ্ঠ এবং পবিত্রতার মিলও কি হবে আদৌ, নাকি তাদের পরিণতি ভাগ্যের লিখনে সমাপ্তি হবে? কি হতে চলেছে এই খান পরিবারে? তন্ময়ের আগমনী বা কি বার্তা দিচ্ছে আমাদের? তন্ময়ের অধ্যায় কি এখানেই ক্ষান্ত হবে, নাকি কোনো ভয়ঙ্কর রূপ নিয়ে আসবে পরবর্তীতে এই উপন্যাসে? ওহু ছুটতে ছুটতে পৌঁছায় আব্রুর কক্ষে। বাইরে বাদল বর্ষণ হচ্ছে। ওহু ধীর পায়ে এগোয় পালঙ্কের দিকে, কারণ আওয়াজটা সেখান থেকেই ভেসে আসছে। আব্রুর কক্ষের জানালা খোলা, যার দরুন বৃষ্টির ফোঁটা ছিটকে আসছে রুমে। কক্ষের সমস্ত পর্দাগুলো হাওয়ায় দোল খাচ্ছে। বিজলি চমকানোর বীভৎস দৃশ্য জানালা খোলা থাকায় উকি দিচ্ছে। কি একটা ভুতুড়ে পরিবেশ। ওহু এগিয়ে গিয়ে পালঙ্কের উপর বসে, আলতো হাতে আব্রুর মুখ থেকে কাঁথা সরিয়ে দেয়। আব্রু গুঙাচ্ছে জ্বরের ঘোরে। সত্যি জ্বর এসেছে কিনা তা নিশ্চিত হতে আব্রুর কপাল ছোঁয় ওহু। প্রদাহের তাপে ওহুর হাত জ্বলসে ওঠে। তৎক্ষণাৎ ওহু হাত সরিয়ে নেয়। এ তো সত্যি জ্বর এসেছে আব্রু ভাইয়ার।
জ্বরের ঘুরে কেঁপে উঠেছেন তিনি। অহু অস্থির হয়ে ওঠে। আব্রুর দু চোয়াল ছুঁয়ে বারবার আকুতি ভরা কণ্ঠে শুধাতে থাকে। আব্র ভাই, এই আব্র ভাই শুনছেন? আব্র ভাইয়া, আমি অহু। এই আব্র ভাইয়া, আপনি চোখ খুলুন আব্র ভাইয়া। আব্র অর্ধা চেতন হয়ে পালঙ্কের উপর কাতরাচ্ছে। অহুর আহাজারি আর্তনাদ আব্রুর মস্তিষ্কে বার্তা পাঠাচ্ছে। অহু আব্রুর চোয়াল নাড়িয়ে অস্থির কণ্ঠে শুধু আব্রকে ডেকেই চলছে। দৈবাত প্রলয়ের আব্র অহুর হাত ধরে ফেলে খপ করে। অহু চমকায়। এই তো আব্র ভাই জেগে আছেন। অহু আব্রকে পুনরায় ডাকে। আব্র ভাই, আপনার তো খুব জ্বর আসছে। চাচি আমারে গিয়া বলি আমি। আব্র মাথা নাড়ায়, নিয়ন আলোতে দু চোখ মেলে তাকায়। অহুর হাত এখনো আব্রোর চোয়াল স্পর্শ করে রয়েছে, আর সেই হাতের উপরেই আব্রোর হাতও রয়েছে। অহুর হাত ছোঁয়া, কাতর সুরে আওড়ায় আব্র। কাউকে কিছু বলার দরকার নেই, আর তুইও এখানে এসেছিস কেন? চলে যা এখান থেকে অহু। কিন্তু অহু সে নিষেধ মানে না, উল্টো জবাব করে। আমি যাব না আব্র ভাই, আপনার খুব জ্বর আসছে। কাল রাতে যে বৃষ্টিতে ভিজেছিলেন আপনি, আমিও তো বৃষ্টিতে ভিজেছিলাম, কিন্তু আমার তো জ্বর আসে নাই। আমি ছাদ থেকে চলে আসার পরও কি আপনি ছাদে ছিলেন? অহুর প্রশ্নের কোনো প্রত্যুত্তর দেয় না আব্র। চোখ ফিরিয়ে বাহিরের দিকে তাকায়। বাহিরে বৃষ্টি হচ্ছে। আব্রুর কক্ষের বারান্দার সাথে ঘেঁষে একটা কাঁঠাল গাছ দাঁড়িয়ে আছে। আব্রু সেই দিকে চেয়ে রইল, আনমনে কিছু আওড়ালো। আব্রুর ঘোর কাটল অহুর কথায়। আপনার মাথায় জলপট্টি দেওয়া লাগবো আব্র ভাই। মাথায় পানি ঢাললে জ্বরের তাপ কিছুটা কম লাগতো, আপনার শান্তি পাইতেন। আপনি তো রাতে খাবার টেবিলেও আসেন নাই, খালি পেটে রয়েছেন এখনো। আব্রু কিছু জবাব করবে তার আগেই অহুর অভিমানী কণ্ঠস্বর পুনরায় আওড়ায়। খালি পেটে থাকবেন কেন? এই ঘোর জ্বরেও আপনি বালিশের কাছে সিগারেটের প্যাকেট নিয়ে ঘুমান। সিগারেট খাইলেই তো আপনার চলে। আমি অযথাই মাথা ঘামাচ্ছি। আব্রু থমকায়, ভাবে তার চন্দ্রা কি তাহলে অভিমান করেছে সিগারেট খাওয়ার জন্য? আব্রু আওড়ায়, আজকে সিগারেট খাইনি, কাল রাতেই পড়েছিল এখানে। আব্রুর মিথ্যা উক্তি অহু বুঝে ফেলে। মিথ্যা কথা বলছেন কেন আপনি? কাল রাতে পড়ে থাকবে কেন? আজ সকাল চাচি আম্মা আপনার রুমে এসে রুম গোছায় দিয়ে গেছে, আমি নিজে দেখছি। চাচি আম্মার সামনে তো আপনি আর সিগারেটের প্যাকেট ফালায় রাখবেন না, তাই না? আর সব থেকে বড় কথা, আপনার মুখ থেকে সিগারেটের বাজে গন্ধ ভেসে আসছে। আব্রু অহুর থেকে নজর সরিয়ে ফেলে। তার মিথ্যা যে ধরা পড়ে গেছে। আব্রুর চোখ অজান্তে নিভে আসে জ্বরের ঘোরে। অহু আব্রুকে উদ্দেশ্য করে আবার ডাকে। আপনার শরীর কি বেশি খারাপ লাগছে? আমি না হয় বলি গিয়ে চাচি আম্মাকে। আব্রু অহুর প্রশ্নের কোনো উত্তর দেয় না, শুধু মাথা দু প্রান্তে হেলায়। অস্পষ্ট বর্ণে আওড়াতে থাকে আব্রু। কাঠবিড়ালি, কাঠবিড়ালি। অহু চমকায়, সাথে কিঞ্চিত এক গাল উঁচিয়ে হাসেও। এত রাতে কাঠবিড়ালি কই থেকে আসলো? আর বাইরে বৃষ্টি হইতেছে, আপনি কাঠবিড়ালি কই দেখলেন? জ্বরের ঘোরে খুব আবল তাবল বকছেন আপনি। আপনি শুয়ে থাকেন, আমি আসতেছি। অহু পালঙ্ক ছেড়ে নিজের মাথায় নিজেই গাঁটটা মেরে উঠে দাঁড়ায়। কক্ষ থেকে বের হয়ে যাওয়ার উদ্দেশ্যে। আব্রু জ্বরের ধাক্কা সামলাতে না পেরে আবল তাবল বকছে। আব্রুর অসুস্থ মস্তিষ্কে শুধু 9 বছর আগের অতীতই ঘুরপাক খাচ্ছে। আব্রুর মস্তিষ্কে শুধু অতীত আর অতীত। এদিকে কাঁপুনি দিয়ে ওঠা জ্বর পালোয়ান দেহি শরীরটাকেও অবশ করে রেখেছে। অন্যদিকে ভাঙাচোরা অবাধ্য মন শুধু অতীত মনে করাচ্ছে। এক প্রেমিকের বুক পুড়ছে, তার প্রিয়বতীকে অন্য কেউ বধূ বেশে ঘরে তোলার অবকাশ জুটছে। আরেক পাপিষ্ঠ প্রেমিকের প্রিয়বতী নিজের পাশে থেকেও তার কাছে নেই। হায় প্রেমিক, ভালোবাসা আর প্রিয়বতী সবসময় নসিবে জোটে না। আশাফে টুংটাং করে বেজে ওঠা গিটার সেই বার্তা দিচ্ছে। অহু মহলের স্টোর রুমে গিয়ে একটা ভারী কাঁথা নিয়ে এসেছে, কারণ আব্রুর শরীর ভারী কাঁথা দিয়ে মুড়িয়ে দেওয়া প্রয়োজন। আব্রুর শরীরে থাকা পাতলা কাঁথার উপর দিয়েই অহু ভারী কাঁথা টেনে দিল। অহুর বেশ বিরক্ত লাগছে আব্রুর বলা আবল তাবল কথাগুলো শুনে। অহু কান বাড়িয়ে আব্রুর অস্পষ্ট বর্ণে আওড়ানো বলিগুলো শুনতে চাইল। আবার কাঠবিড়ালি, কাঠবিড়ালি আমার তুই। অহু চমকে ওঠে। কাঠবিড়ালি? ভ্রুজোড়া কুচকে আব্রুর গাল ছোঁয়। এই কাঠবিড়ালি কি আপনার প্রেমিকা নাকি আব্র ভাই? আব্রু অহুর প্রশ্নের কোনো প্রত্যুত্তর দেয় না। ও বেশ বিরক্ত হয়। আব্রুর গাল ছোঁয়ার কারণে তপ্ত
প্রদাহমান অহুর হাত ছোঁয়া। অহু একটা বাটিতে পট্টি ভেজায়। সেই পট্টি আব্রোর কপাল স্পর্শ করতেই আব্র কেঁপে ওঠে। আব্রোর কাঁপুনি দেখে অহু ভয় পেয়ে যায়। অহু আব্রোর পাশেই বসে থাকে। কিছুক্ষণ পর পর জলপট্টি ধুয়ে কপাল, মুখ, হাত পা মুছিয়ে দিচ্ছে। অহুর বেশ ঘুম পাচ্ছে, বারবার চোখ বুজে আসছে, কিন্তু সজাগ থাকাটাও জরুরি। আব্র আলিনা খানকে এই বিষয়ে জানাতে না করেছে। অহু নিরুপায়। অহুর কিছুক্ষণের জন্য চোখ লেগে এসেছিল। হঠাৎ ঘুম ভেঙে যায় রিংটনের কর্কশ আওয়াজে। চোখ মেলে তাকাতেই অহুর নজর করে বালিশের পাশে পড়ে থাকা আব্রোর ফোন বাজছে। অহু চমকায়। এত রাতে কে ফোন করবে? অহু ফোন তুলতে তুলতে কল কেটে যায়। ফোনের স্ক্রিনে ছবি সহ ভাসছে এক অপরিচিত নাম, ডেভিড। স্ক্রিনে ভেসে ওঠা প্রতিচ্ছবি 30-32 বংশের যুবকের। অহু ডেভিডকে চিহ্নিত করতে পারে না। সাথে অহুর মনে প্রশ্ন খোঁচা দিয়ে ওঠে, এত রাতে কেন ফোন দিচ্ছে এই লোক? কি পরিচয় তার? অহুর সন্দেহ আরও জোরালো হয়। কল শেষ হওয়ার সাথে সাথে একটা মেসেজ ঢুকে আব্রুর ফোনে। অহু মেসেজ চেক করে। মেসেজটা ডেভিডের নম্বর থেকে এসেছে। ছোট্ট একটা মেসেজ, কিন্তু এই বার্তার মাহাত্ম্য অহুর মস্তিষ্কে ঢোকে না। তুমি কি জেগে আছো? AA। মেসেজটা পড়ে অহু ভ্রু কুঁচকায়, আশ্চর্যের সহিত মাথা চুলকায়। অহুর অজানা অন্তরিয়ন্দ্র আওড়ায় এই ডাবল। এর মানে কি? আব্রুর ফোন লক করা, যা দেখে অহু আরেকটু হতাশ হয়। যদি লকটা ওপেন থাকতো তাহলে হয়তো কিছু জানতে পারত। একটা দীর্ঘ শ্বাস ছেড়ে অহু ফোনটা আগের জায়গাতেই রেখে দেয়। ফ্লোরে হাঁটু গেড়ে বসে আছে অহু, গালে হাত দিয়ে, আব্রুর মুখশ্রীর দিকে তাকিয়ে। হ্যাঁ, তাকিয়ে আছে পাপিষ্ঠ পুরুষের চন্দ্রবালা তার দিকে। কিন্তু সেই দৃশ্য সব সময়ের মতো অগোচর হয়ে রইল। ইস, আব্রু যদি দেখত তার নিজ চোখে তার চন্দ্রবালা তার জন্যই জেগে আছে। সব অভিমান গুছে কতই না খুশি হতো সে। রাত জেগে তার পাশে বসে আছে, সেবা শুশ্রূষা করছে তারই কাঠবিড়ালি। কিন্তু সেটা আর আব্রুর ভাগ্য হয়ে ওঠে না। সময়ের সাথে গতি তাল ঠিক রেখে প্রকৃতি এগিয়ে চলেছে। বেশ খানিক আগেই বৃষ্টি বর্ষণ হওয়া বন্ধ হয়ে গিয়েছে। মহলের বাহিরে দাঁড়িয়ে থাকা শত শত বছর পুরনো গাছগুলোর পাতা থেকে পানি ঝরছে। কলকল শব্দ করে প্রবাহিত হওয়া পানি গড়িয়ে চলছে বাঁধ ভেঙে। ভোর সকালের দিকে জ্বরের তাপ কমে আসে আব্রুর ঘুম ভাঙে। কয়েকবারের প্রচেষ্টায় কপাল চেপে আঁখি যুগল মেলে তাকায় আব্রু। 2 হাত মাথায় চেপে ধরে শোয়া থেকে পালঙ্কের উপর উঠে বসে আব্রু। পাশেই তাকিয়ে ঘুমন্ত চন্দ্রাকে আব্রুর নজর চিহ্নিত করে। আব্রুর হৃদস্পন্দন থমকে যায় অহুকে দেখে। ঘুমন্ত অহু ফ্লোরে হাঁটু গেড়ে বসে পালঙ্কের উপর হাত দিয়ে ঘুমাচ্ছে। মাথার উপর থেকে ঘুমটা সরে কাঁধের উপর পড়ে রয়েছে। ছোট ছোট চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে মুখশ্রীর উপর। আলতো হাতে ছই সেই চুলগুলো কানের পেছনে গুজে দিল আব্র। অতঃপর 2 হাতের বন্দিনী বানিয়ে ঘুমন্ত চন্দ্রাকে কোলে তুলে নেয়। নিজের কক্ষ থেকে বেরিয়ে অহুর কক্ষের উদ্দেশ্যে হাঁটা ধরে আব্র। মহলের এখনো কেউ সজাগ হয়নি। হয়তো কিছুক্ষণ পর মহলের সহধর্মিনীরা উঠবেন ফজরের নামাজ আদায় করার জন্য। আব্র অহুকে তার কক্ষে নিয়ে পালঙ্কের ওপর সতর্কতার সাথে শুয়ে দেয়, যেন তাহার তন্দ্রার ঘোর কেটে না যায়। অহুর উপর পাতলা কাঁথা টেনে দেয় আব্র। অতঃপর কক্ষ থেকে বেরিয়ে আসার পূর্বে আব্রোর ফ্যাকাশে প্রদাহমান ঠোঁট জোড়া ছুঁয়ে দেয় চন্দ্রার কপালে। মিষ্টি হাসির সমাপ্তি টেনে অহুর কক্ষ থেকে বেরিয়ে আসে আব্র। আজ আব্রকে বেশ খুশি লাগছে। বারবার মাথা চুলকাচ্ছে সে আর হাসছে। উপরওয়ালা হয়তো তার আর্তনাদ শুনেছে ওই দিন রাত্রে, তাই তো অহুকে তার পাশে পেয়েছে আব্র আজ। কিন্তু সেই হাসি আর খুশি আব্রুর প্রতিচ্ছবিতে বেশিক্ষণ স্থায়ী থাকে না। নিজের কক্ষে এসে আব্র বালিশের পাশ থেকে নিজের ফোনটা তুলে নেয়। ফোন অন করতেই ডেভিডের মেসেজ আর মিসড কল দেখতেই আব্রুর মেজাজ বিগড়ে যায়। কারণ মেসেজটা অলরেডি সিন করা ছিল, যার অর্থ অহু মেসেজ সিন করেছিল। আবার অহু, আবারও। আব্রুর চোখ মুখ খিচ্ছে রাগের বশে। দুব্রু ভ্রুয়ের মাঝে বুড়ো আঙ্গুল দিয়ে ডলতে লাগলো।
অতপর কল ঢোকালো ডেভিডের নাম্বারে। বেশ খানিকবার কল করার পর ডেভিড কল তুলল। ওপাশ থেকে আওড়ালো, হোয়াটসঅ্যাপ ব্রো, তুমি কেন কল রিসিভ করছো না? খুব বড় প্রবলেম হয়ে গেছে এখন দিয়ে। আব্রো ডেভিডের উপর বেজায় চটেছিল, কিন্তু সমস্যার কথা শুনে আব্রো দমে গেল। ভার কণ্ঠে শুধালো, কি হয়েছে? জিসা সালাউদ্দিন শেখের ছেলে ওমর খৈয়াম শেখকে সুরঙ্গ কুটিরে থাকা উপস্থিত সবার সামনে খুন করেছে। আব্রো কপাল চাপড়ালো, উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করলো, কেন মেনেছে জিসা ওমরকে? কাল রাতে বৈঠক ছিল ওমর খৈয়ামের সঙ্গে আমাদের ডেরায়। ওমর খৈয়াম আর তার লোকেরা এসেছিল ডিল পাক্কা করতে, ব্যাংক থেকে লুট করা টাকার ভাগ নিতে। ওই বৈঠকের মাঝেই ওমর খৈয়াম তোমাকে নিয়ে আজে বাজে কথা বলতে শুরু করে। তুমি উপস্থিত ছিলে না বলে জিসাও সেখানে আমার সাথে উপস্থিত ছিল। তোমার নামে আজে বাজে কথা বলায় জিসা ওমর খৈয়ামের কপালে শুট করে দেয়, কোনো ওয়ার্নিং না দিয়েই। আমরাও কিছু কিছু বুঝে উঠতে পারিনি, হঠাৎ করেই সব কিছু ঘটে যায়। ওমরের লাশ কোথায় এখন? সালাউদ্দিন শেখ কি জানে এ বিষয়ে? ওমরের বডি সুরঙ্গ কুটিরিতেই ফ্রিজিং করা আছে বর্তমানে। খুব ঝামেলা হচ্ছে। আমাদের লোকেদের সাথে শেখের লোকেদের ফাইটিং হয়েছে। ওরা সংখ্যায় কম ছিল বলে পালিয়ে গেছে। আমাদের 2 জন লোক আর শেখরের 4 জন লোক গোলাগুলিতে মারা গেছে। শেখরের সাথে ওদের বডি ফ্রিজিং করে রেখেছি। এখন কি করব বলো তুমি? আব্রো শান্ত জবাব, কিছু করতে হবে না, লাশগুলো পুড়িয়ে ফেলো শুধু। ডেভিড ভরকে যায়, আওড়ায়, কি বলো এসব অব্র? পুরাই ফেলে সালাউদ্দিন শেখকে কি জবাব দিব আমরা? তার ছেলের মৃত্যুর প্রতিশোধ কি নিবে না? আমাদের এইভাবে ছেড়ে দিবে তারা? সে বিষয় নিয়ে তোমায় ভাবতে হবে না, এটা আমি বুঝে নিব। তোমায় যা বললাম তুমি সেটা করো। আর জিসা কোথায় এখন? জিসা আমার সাথে এতক্ষণ ছিল, এখন ওর অ্যাপার্টমেন্টে চলে গেছে। আমিই নামাই দিয়ে আসছি। এই বিষয়গুলো জিসা একটু বাড়াবাড়ি করে ফেলেছে। এর আগেও এরকম অনেক কাহিনী ঘটেছে। তোমার ব্যাপারে কিছু বললেই তার ছাড় নেই। জিসার এরকম কাজের জন্য তোমার নাম খারাপ হচ্ছে। ডাবলে আমি জিসার সাথে কথা বলবো এই বিষয়ে। যা করার তাড়াতাড়ি করো। আমার এখানে সব কিছু একা সামলানো কষ্ট হয়ে যাচ্ছে। জিসার সাহায্য করার বদলে উল্টা সমস্যা বাড়াচ্ছে। তুমি কিছু দিনের জন্য লন্ডনে আসলে ভালো হতো। আপাতত আসা সম্ভব নয়, তবে আগামী মাসের ভিতরে আসার চেষ্টা করব। আমি যেভাবে বলছি তুমি সেভাবে সব কিছু করো, টেনশন করো না। আর লাশগুলো পুড়িয়ে ফেলো ফার্স্ট। ওকে। ডেভিডের সাথে কথা বলে ফোনটা রেখে দিল আব্রো। কপালের দুপাশে চেপে ধরল, তীব্র যন্ত্রণা হচ্ছে সেখানে। শরীরে এখনো খুব জ্বর রয়েছে, তার মধ্যে এত ঘটনা। ফোনটা তুলে পুনরায় জিসার ফোনে কল করলো আব্রো। কিছু সময়ের মধ্যে সেই কল রিসিভও হলো। ওপাশ থেকে ভেসে আসলো পাপিষ্ঠ নারীর চাপা কণ্ঠ। কি ব্যাপার আব্রো, তুমি কল করেছো আমাকে? আমার ভীষণ অবাক লাগছে। হয়তো ভুল করে আমার নাম্বারে কল চলে এসেছে। আব্রো থমকায়, নিঃশব্দে আওড়ায়, জিসা পাগলামোটা তোমার বেশি হয়ে যাচ্ছে না? কেন এরকম করছো তুমি বলো তো আমায়। আমি বাংলাদেশ থেকে আসার পর তুমি আমাকে একবারও কল করনি, এমনকি একেবারের জন্য কল রিসিভও করনি। তুমি অ্যাক্সিডেন্ট করেছিলে, আমি একবার খোঁজ নিতে পারিনি। আসার সময় একবার হসপিটালে গিয়ে দেখে এসেছিলাম তোমায়। থাকতে ইচ্ছে হয়েছিল, তবে তোমার নিষেধ অমান্য করে থাকার সাহস আমার কুলায়নি। জিসা আমি তোমাকে আগের কথা জিজ্ঞেস করিনি। আমি তোমাকে ফোন দিয়েছি শুধু এটা জানার জন্য তুমি এই রকম পাগলামো কেন করছো। এতে আমার প্রবলেম হচ্ছে, তুমি কি সেটা বুঝতে পারছো না? আমার মেজাজ বিগড়ে গিয়েছিল তোমার বিষয়ে। ওই কুত্তা খারাপ কথা বলেছিল। কি করতাম আমি? দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতাম। হ্যাঁ অবশ্যই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে। হ্যাঁ অবশ্যই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে। তাদের শাস্তি দেওয়ার এই রাইট দেইনি আমি তোমাকে, আন্ডারস্ট্যান্ড? আমার নিজের জন্য আমি নিজেই যথেষ্ট। এই আরাফ খান আব্রোর কাউকে প্রয়োজন নেই। বুঝবে তুমি কবে এই কথাটা? কিন্তু আমার তো প্রয়োজন আছে তোমার।
কিন্তু আমার তোমাকে প্রয়োজন নেই। আজও বলছি, এসব পাগলামো বাদ দাও জিসা, প্লিজ অ্যান্ড প্লিজ। আই লাভ ইউ ভেরি মাচ আব্রো, আই লাভ ইউ লট, আই লাভ ইউ। আব্রো একগাল হাসে জিসার আহাজারি শুনে, অতপর নিজেও বলতে শুরু করে, ভালোবাসা ভাগ্য থাকতে হয় জিসা, ভাগ্যে। তোমার ভাগ্যে আমি নেই। তুমি আমায় আমৃত্যু ভালোবাসতে পারবে, কিন্তু আমৃত্যু ভালোবেসে সুখী কোনোদিনই হতে পারবে না। কাঠখড়ের মতো পুড়ে দিন শেষে নিশ্চিহ্ন হয়ে যাবে, কিন্তু সুখী হতে পারবে না। আমি যে তোমায় কোনোদিন ভালোবাসতে পারবো না, এটা আমার পক্ষে কোনোদিনই সম্ভব নয়। তুমি তোমার মতো লাইফ লিড করো, ভালো থাকবে, আর এরকম পাগলামির যেন পুনরাবৃত্তি না ঘটে। তাহলে তুমি আমার পাগলাটে রূপ দেখবে, মাইন্ড ইট। ওপাশ থেকে জিসার ভারী নিঃশ্বাসের আওয়াজ পাওয়া যায়, সাথে কান্না মিশ্রিত কণ্ঠস্বর। আব্রু জিসাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দেয়। ফোনটা পালঙ্কের ওপর ছুঁড়ে ওয়াশরুমে চলে যায় আব্রু ফ্রেশ হওয়ার জন্য। চারিদিকে ফজরের আজান পড়েছে বেশ খানিক আগে। মহল থেকে বেরিয়ে মসজিদের উদ্দেশ্যে হাঁটা ধরে আব্রু, সাথে রয়েছে আশাফ। খান মহলের নামে একটা পারিবারিক মসজিদ আছে আব্রুর বড় বাবা জমিদার অলিউল্লাহ খানের নামে। তাহার মৃত্যুর পর আব্রুর দাদা ফজলুল খান এই মসজিদটি নির্মাণ করেছিল। পরবর্তীতে আজমল খান প্রতি বছর তার সংস্কার করান। এটা অবিশ্বাস্য হলেও সত্য, আব্রুরা জমিদার বংশের। তবে কালের পরিবর্তনে এই জমিদার খ্যাত পরিবর্তন হয়েছে। খানমহলের প্রত্যেক পুরুষ ব্যক্তিরা ছোট বড় সকলেই সেই মসজিদে নামাজ আদায় করে একসাথে হয়ে। নামাজ পড়ে মহলে ফেরার সময় আসা প্রশ্ন জুড়ে, তুই আমার সাথে থাকবি না? এটা তোর আর শিফার ব্যক্তিগত বিষয়, আমি থেকে কি করব? তোরা প্রথম কথা বল, তোর মনের কথা সব খুলে শিফাকে বল, কিচ্ছু লুকাস না তুই। শিফার উত্তরও শোন, তারপর শিফা রাজি হলে আমি ফুপিকে বলবো, ফুপি বাবাকে জানাবে, সাথে আমি আম্মা তো রয়েছেই। তুই ঘাবড়াস না, আর কিছু লুকাস না, নয়তো নিজেই পস্তাবি। বুঝলাম, তবে খুব আনইজি ফিল হচ্ছে, কেমন যেন। আচ্ছা, শিফার যদি মত না থাকে তাহলে ভাই কি করব? আজে বাজে কথা বলছিস কেন? এরকম কিছুই হবে না, আর এগুলো মাথায়ও আনবি না তুই। তোর দিকে অলরাইট, সো কোনো স্ট্রেস নিস না, বি কুল। তুই যেটা বলেছিস সেটাই যেন হয়। বাবা ফোন দিয়েছিল, আমাকে ফিরে যেতে বলেছে, অফিসে নাকি গন্ডগোল হচ্ছে, কি করব বুঝতে পারছি না। আজকে শিফার সাথে কথা বলে দেখ কি হয়, তারপর না হয় কালকে অফিস থেকে ঘুরে আসলি। সেটা আমিও ভাবছি। কাল রাতে কিছু না খাওয়ায় আব্রুর প্রচণ্ড ক্ষুধা লেগেছে, সাথে তো জ্বর রয়েছেই। কিছু খেতেও ভালো লাগছে না, মুখ তিতা হয়ে আছে, সাথে রুচিহীন হয়ে পড়েছে আব্রু। যার দরুন নিজের কক্ষে ঢোকার পূর্বে আলিনা খানকে 1 কাপ কফি আর ডিম সিদ্ধ করে দিতে বলল। ছেলের হুকুম শুনে ঝটপট করে নাস্তা বানিয়ে পৌঁছালো আব্রুর কক্ষে আলিনা খান। আব্রু শরীরে কাঁথা মুড়িয়ে ল্যাপটপ ঘাঁটছে। অফিসে জয়েন করতে হবে আব্রুকে অতি শীঘ্রই। দৈবাত আলিনা খান কিছু নজর করে প্রশ্ন ছুড়লেন, আব্রো, এই বাড়ি কাতা তোর রুমে কি করে এলো? আব্রু হকচকিয়ে উঠল। পালঙ্কের উপর অগোছালো হয়ে পড়ে থাকা কাঁথা দেখে ভ্রু কুঁচকাল। আসলেই তো, এই কাঁথা আব্রু রুমে কি করছে? তারপর হঠাৎ নিজেই সে প্রশ্নের উত্তর খুঁজে পেল। ওহো, আব্রু আমতা আমতা করে মিথ্যা বানিয়ে শুধালো, কাল রাতে বৃষ্টি হওয়ায় ভীষণ ঠান্ডা পড়েছিল না, তাই এই কাঁথা নামিয়েছি। আলিনা খানও ছাড়ার পাত্র নন, উল্টো জটিল প্রশ্ন ছুড়ল, তুই কই থেকে পেলি? তুই জানিস নাকি এই কাঁথা কম্বল কোথায় রাখা হয় মহলে? এবার আব্রু মিথ্যা বলে পড়ল মহা বিপদে, তাই ঘাবড়ে উঠে কিঞ্চিত সত্য প্রকাশ করল। ওহুকে বলেছিলাম, ওহু নিয়ে এসেছে। বুঝেছি, ল্যাপটপ পরে গাট, আগে কফি নে, নয়তো ঠান্ডা হয়ে যাবে। কিছু লাগলে ডাকিস আমায়। আব্রু মাথা নাড়ায়। আলিনা খান আব্রুর কক্ষ ছেড়ে বেরিয়ে যায়। আব্রু একটা দীর্ঘ শ্বাস ছাড়ে, দুয়ারের পানে চেয়ে। সকাল 9টার দিকে ঘুম ভাঙে ওহুর। ঘুম থেকে উঠেই দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখে ভার্সিটিতে যাওয়ার সময় অতিবাহিত হয়ে গেছে। দুহাতে কপাল চাপড়ায়, আজও ভার্সিটিতে যাওয়া হলো না। সামনেই সেমিস্টার, খুব ফাঁকি দিয়ে ফেলেছে পড়াশোনাকে।
পরক্ষণেই হতাশ দৃষ্টি ফেলে পালঙ্ক ছেড়ে উঠে দাঁড়ায়। অহু আব্রুর রুমে ঘুমিয়েছিল, কিন্তু ঘুম থেকে উঠে নিজের পালঙ্কে নিজেকে আবিষ্কার করে অহু চমকায় না, কারণ জানে আব্রুই অহুকে এই রুমে হয়তো নিয়ে এসেছে। অহু তার রুম থেকে বেরোতেই পথ মধ্যে সামনে পড়ে আব্রু। অহু আব্রুকে দেখে কিছুটা ঘাবড়ায়, নিজের শীতল চাহনি পরক করে মাটিতে নামিয়ে আনে। আব্রু অহুকে কিছু বলে না, সাধারণভাবে হেঁটে অহুকে ক্রস করে চলে যাচ্ছিল। দৈবাত চন্দ্রবালার উদ্বিগ্ন কণ্ঠস্বর আওড়ায়, আব্রু ভাইয়া, কাঠবিড়ালি কার নাম? আপনার প্রেমিকা নাকি প্রাক্তনের? তৎক্ষণাৎ পাপিষ্ঠ পুরুষের চলন গতিরোধ হয়। সে থমকে দাঁড়িয়ে যায়, বিজলি চমকানোর ন্যায় গভীর অনুভূতিতে অবরুদ্ধ হয় তার হৃৎপিণ্ড। ঘাড় বাঁকিয়ে রক্তিম চক্ষুদয় পিছনে ফিরে আব্রু। ও ঢুক ঘেলে আবেগের বশে প্রশ্নটা তো জিজ্ঞেস করেই ফেলেছে, কিন্তু এর পরিণাম কি হবে? আব্রু এগিয়ে আসে অহুর ধারে। পরনে তার কালো রঙের একটা হাফ হাতার গেঞ্জি, যার দরুন পেশিবহুল হস্ত জোড়ায় শিরা টান টান হয়ে আছে। সেই দৃশ্য অহুর চোখ রাঙাচ্ছে। অহু দু এক কদম পিছিয়ে যায়। আব্রু অহুর কাছে এসে ট্রাউজারে হাত গুজে দাঁড়ায়। অহুর দিকে কিঞ্চিত মাথা ঝুঁকায়, এক গাল হাসে, হতপর আওড়ায়, কি যেন বলছিলি, আবার বল। অহু চমকায়, স্বাভাবিক হয়ে দাঁড়ায়, মিটমিট হেসে শুধায়, আব্রু ভাইয়া, ওই আপনি কাল রাতে শুধু কাঠবিড়ালি করছিলেন জ্বরের ঘোরে, তাই আমি ভাবছিলাম ওই আর কি, হয়তো আপনার প্রেমিকা নয়তো প্রাক্তনের ডাকনাম হবে এটা, তাই জিজ্ঞেস করছিলাম। আব্রু চোয়াল খিচে ঠোঁট জোড়ায় ম্লান হাসি বনে, অতপর জবাব করে, আমার এই 29 বছরের দীর্ঘ জীবনে কোনো প্রেমিকা ছিল না। যদি প্রেমিকাই না থাকে তাহলে প্রাক্তন কোথা থেকে আসবে? আব্রুর জবাব শুনে অহু ভাবে, ঠোঁট বাঁকিয়ে বলল, তাহলে কাঠবিড়ালি কার নাম? আব্রু মুচকি হাসে, অতপর ট্রাউজারের পকেট থেকে এক হাত বের করে মহলের নিচ তলার দিকে কিছু ইঙ্গিত করে। ওই যে দেখছিস না, রোজিনা চাচি মেঝে পরিষ্কার করছে, ওই ঝাঁটাটা নিয়ে আয়। ওহু ভ্রুজোড়া কুচকায়, মুখ চেপে হাসে, হাওড়ায়, ফুল ঝাঁটা দিয়ে আপনি কি করবেন আব্রু ভাই? ওটা দিয়ে তোকে পিটিয়ে জিন ছাড়াবো, সাথে শুকনো মরিচ পুড়িয়ে নিয়ে আসিস। ওহুর মুখের হাসি তৎক্ষণাৎ উধাও। বুঝলো অনেক পাকনা কথা বলে ফেলেছে, এবার তাকে নৈশব্দে কেটে পড়তে হবে। সাথে ঠোঁট বাঁকায়, অভিমান করে। আব্রুর থেকে মুখ ঘুরিয়ে হাঁটা ধরে মহলের নিচে নামার উদ্দেশ্যে। আব্রু সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে আর মিটমিট করে হাসে। একটু দূরে যেতেই ওহু গলা উঁচিয়ে বুলে ছুঁড়ে, ঠোঁট বাঁকিয়ে, সারা রাত সেবা করলাম, তার জন্য কোনো ধন্যবাদ পেলাম না, আর একটা প্রশ্ন জিজ্ঞেস করেছি বলে ঝাঁটা নিয়ে আসছে জিন তাড়াতে। আব্রু এই বলি শুনে মুখে চেপে হাসি আটকে রাখে। ওহুর প্রশ্নের জবাব না দিয়ে উল্টো বলে, শোন ওহু। ওহু ডাক শুনে দাঁড়ায়, পিছনে ঘুরে তাকায় ভ্রু কুচকিয়ে, কর্কশ ভাষায় সংলাপ করে, কি বলেন? আব্রু সিঁড়ির হাতল ধরে নিচে ঝুঁকে ওহুর দিকে তাকিয়ে, কারণ ওহু এতক্ষণে নিচতলায় নেমে গিয়েছিল মহলের। আব্রু ম্লান হাসির জবাব, শিফা হয়তো মহলের পুকুর ঘাটে আছে, ওরে গিয়ে বল আমি ডাকছি, মহলের ছাদে আসতে 5 মিনিটের মধ্যে, বুঝলি? যা। ওহুর ঠোঁট বাঁকানো অভিমানী জবাব এক শব্দেই, যাইতেছি। এই বলে ওহু হনহন করে হাঁটা শুরু করে। দৈবাত পিছু হতে আব্রুর মাতাল কণ্ঠস্বর ভেসে আসে, থ্যাঙ্কস ওহু ফর স্টেইং আপ অল নাইট টু সার্ভ মি, থ্যাঙ্কস লট। ওহু থমকে দাঁড়িয়ে যায়, পেছনে ফিরে দোতলার দিকে চোখ উঁচিয়ে তাকায়। দেখল আব্রু দোতলার সিঁড়ির কাঠের রেলিং ধরে দাঁড়িয়ে আছে, ওহুর দিকে তাকিয়ে, মুখে শ্যাম পুরুষের ম্লান হাসি। ওহুর উষ্টাজোড়া কিঞ্চিত ফাঁক হয়, গুছে থাকা অভিমান মুহূর্তেই ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ওহু আব্রুর থেকে মুখ ঘুরিয়ে নেয়, বাম পা জোর চেপে ধরে। আব্রু ভাই হাসছে, ইস কতই না সুন্দর লাগছে এই মানুষটাকে হাসলে, অথচ সে সব সময় গম্ভীর মুখ করে থাকে। ওহু খুব কমই দেখেছে আব্রুকে হাসতে, দেখেনি বললেই চলে, যার দরুন ওহুর বুক পিঞ্জর ধুধু করে কেঁপে উঠেছে আজ অজানা দ্বন্দ্বে। ওহু অন্দরমহলের বাহিরে বেরিয়ে আসে, দেখল আজও আকাশ মেঘাচ্ছন্ন। কাল সারা রাত বৃষ্টি হয়েছে, হয়তো আজও হবে। মহলের বাগানে একটা গোল বৈঠক বসেছে।
ওহু দূর হতে দেখল সকল গুরুজনরা সেখানে উপস্থিত। আজমল খান, আজমিন খান, আশফাক খান, তাদের সহধর্মিনীরা এবং ওহুর ফুপিজান। যার দরুন অন্দরমহলে পুরো ফাঁকা। নিয়া হয়তো স্কুলে গিয়েছে, আশফি হয়তো শিফা আপুর সাথে পুকুর ঘাটে আছে। ওহু বাগানে বসা গোল বৈঠকের কারণও বুঝল শিফা আপুর বিয়ের সম্বন্ধে কথাবার্তা হচ্ছে, কারণ আশমিন ভাইয়া 17 তারিখ ইতালি ফিরে যাবে, যার দরুন যা করার এই 10 দিনের ভেতরেই করতে হবে। ওহু পুকুর ঘাটে গিয়ে বসল আশফি শিফার সন্নিকটে।